এজেন্সি তৎপরতায় তৃণমূলের তোপ, কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে স্কোয়ার হাতিয়ার বিজেপির। প্রথমে ইলেকশন কমিশনকে দিয়ে নামবাদ, তাতে সফল না হলে ইডিকে ব্যবহার। এক্স স্যান্ডেলে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে খোঁচা বিজেপি। When 1E, the election commission couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which is a combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition. দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না। কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। শাসক দল যখন বলছে রাজনীতি করছে, শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল। সে যদি বিপ্লবী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে। কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন? একটা সম্পূর্ণ নিজে দোষী, সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন। সিবিআই এ অনাস্থা, রাজ্য পুলিশে আস্থা। সিবিআই কে নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। কি তার পর্যবেক্ষণ এবং কেন জানবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল জুলাই মাসে এবং সেক্ষেত্রে দুটো ময়নাতদন্তের রিপোর্ট উঠে এসেছিল দুটো পৃথক হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে। তমলুকের হাসপাতালে রিপোর্ট দিয়েছিল বিদ্যুৎপৃষ্টহীন মৃত্যু প্রমাণ, প্রাথমিকভাবে মিলেছিল। অন্যদিকে এসএসকেএম বলেছিল ঠিক উল্টো কথা, শরীর আঘাতের চিহ্ন। এই অবস্থায় বিচারপতি মনে করেছেন খেজুরি থানা বা পূর্ব মেদিনীপুর পুলিশকে দিয়ে এই তদন্ত করানো যাবে না। আদালতের সেই ভরসাও নেই, কারণ প্রথম থেকে এই বিষয়টার মধ্যে বলুন না। এই ক্ষেত্রে আজকে তদন্তভার কোথায় যাবে প্রাথমিকভাবে বিচারপতি একটা তার পর্যবেক্ষণ জানান। তিনি জানান এক্ষেত্রে থিকেস্ট তদন্ত করতে পারে রাজ্যের ডিআইজি, তার নেতৃত্বাধীন একটা বিশেষ তদন্তকারী দল, যা কলকাতা হাইকোর্টের নিয়মিত রিপোর্ট ফাইল করবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টেরও নজরদারিতে থাকবে যে তদন্ত। এক্ষেত্রে পরিবারের তরফে বারবার বলা হয় যে তারা সিবিআই তদন্ত চায়, কারণ এই রাজ্যের কোনো সংস্থার উপর তাদের সেই ভরসা আশা নেই। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন এই সিবিআই নিয়ে। তিনি বলেন যা তার অভিজ্ঞতা, সেখান থেকে তিনি বলছেন সিবিআই তদন্তের নামে কিছুই করে না। সিবিআই তদন্ত একটা গ্যালারি শো এবং সিবিআই কার্যত নিজেদেরকে গ্যালারি ফোর্সে পরিণত করেছে। এবং এই অবস্থায় তিনি মনে করছেন এই মামলা কোনোভাবেই সিবিআই দেওয়ার উপযুক্ত নয়। যাতে সুবিচার বা বিচার চায় পরিবারের ক্ষেত্রে, তাদের মৃত্যু তদন্ত বা তার বিচার যদি চায়, সেক্ষেত্রে এই মুহূর্তে যা মেটেরিয়াল রয়েছে তা দ্রুত অন্তত সিআইডি কে দিয়ে ডিআইজির নেতৃত্বে শীঘ্র তদন্ত করা, এটা প্রাথমিক তিনি মনোভাব জানিয়ে হতেন। এবং এটাও তিনি জানান যে প্রয়োজনে এই নির্দেশে যদি কোনো পক্ষ অ্যাগ্রিড হয় তারা তা আপিল করতেই পারে। এবং কালকে সম্ভবত এই মর্মে নির্দেশ দান করতে চলেছেন বিচারপতি। তবে সিবিআই প্রতি তার যে আস্থা নেই একেবারেই, তার ট্র্যাক রেকর্ড, তাদের বিচারের যে কোনো সিবিআই মামলা তার কনভিকশন রেট, বিচার হয় না, অধিকাংশ ক্ষেত্রে ঝুলে দেখে। পুরো বিষয়টাই হয়তো সিবিআই কে তার গ্যালারি শো করার বিষয়টি বলতে বাধ্য করেছে হয়তো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বনগাঁ ঠাকুরবাড়িতে এখন বিজেপি ভার্সেস বিজেপি। পদ্ম কোন দল? ভাইয়ে ভাইয়ে পদ্মের কোন দল? ঠাকুর বাড়িতে সিএ ক্যাম্প নিয়ে তুমুল কাজিয়া। সাংসদ শান্তনুর বিরুদ্ধে ফের সরব বিধায়ক সুব্রত। স্ত্রীকে ভোটের টিকিট পাইয়ে দিতেই চক্রান্ত বলে তো। সুব্রতকে নিয়ে মন্তব্যে নারাজ শান্তনু ঠাকুর। কোথায় পয়সা আসে, কার কাছে পয়সা যাচ্ছে, কারা চালাচ্ছে, কোথায় খরচা, কোনো ঠিক নেই। শান্তনু আর তার সাথে যারা আছে তারা এটা দেখাবে না। গরমের সময়, শীতের সময় কোথায় যাবে মানে? শান্তনু ঘরের সামনে শেড লাগিয়ে করছে, আমি এখানে তাবু করে করছি। আজকে ওখানটাতে সেটা বলতে গেছিলাম, থ্রেড দিয়ে আমাকে বলছে যে টিকিট খেয়ে নেবো 2026। মাকে গালাগালি করছে, তুই তোকারি করছে। চিনিয়েছিলাম বিজেপিকে যে মতুয়া কারা, ঠাকুরবাড়ি কি, উদ্বাস্তু কারা। 10 বছর হয়ে গেছে বিজেপিটা করি, তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর? আমাকে যদি দাগ কালি লাগানো যায় তাহলে পরে ওর বউ টিকিট পেতে পারে। 5-6 মাস পরে ভোট হবে, আর আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তৃণমূলে ঢুকবো। প্রোপাগান্ডা সিস্টেমেটিক্যালি ওর সাথে কিছু দালাল আছে এবং ও এই করছে। আমি দলের সাথে ছিলাম, আছি, থাকবো। ধর্মীয়ভাবে না পেরে রাজনৈতিকভাবে থ্রেট কালচার, ইট হ্যাজ টু এন্ড।
আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে? মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে, সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব, যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে। তাকে কেউ কিছু বারণ করেনি, তার পদের লোভ হয়েছে, তাই সে মমতা ঠাকুর সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন আর কি। আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার। এই টিকিট পাওয়াটা এটা হচ্ছে দলের ব্যাপার। দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দল সিদ্ধান্ত করে, ফ্যামিলি ম্যাটার। এর মধ্যে আমরা দল কোনো কথা বলবো। বনগাঁ সাংগঠনিক জেলায় কোনো প্রভাব পড়বে না। এখানে শান্তনু ঠাকুর একটা ম্যাটার, এটা ওরা নিজেরা বসে মিটিয়ে নেবে।